অবশেষে ৩৩ বছরের অচলাবস্থা কাটিয়ে উজ্জীবিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর নতুন ছাত্রনেতা নির্বাচন করে নিল দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসে ছুটে চলা ভোটের ট্রেনের এই গতিকে জানান দিচ্ছে আগামীর রাজনীতির সমীকরণ কিংবা জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। আজকের ভোটের ট্রেনে আলোচনার বিষয় এটি। আজ আমরা কথা বলবো সরব ছাত্র সংসদ জাতীয় নির্বাচন কি প্রণোদনা পাচ্ছে। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। অনেক আলোচনার জন্ম দেয়া ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হলো কিছুক্ষণ আগে। ভোট গ্রহণের ৪৫ ঘন্টা পর আজকের ভোটের ট্রেনের বিষয়ের সঙ্গে এ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলুন দেখে নেই ডাকসু নির্বাচনের ফলাফলের সারসংক্ষেপ। যেটি আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে 20টি পদে জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট। তবে শীর্ষ পদ ভিপি নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্যানেল থেকে। আমরা দেখছি আব্দুর রশিদ জিতু নবনির্বাচিত ভিপি জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ। উনি পেয়েছেন ৩,৩34টি ভোট। জিএস হয়েছে ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী জোট থেকে। জিএস নবনির্বাচিত জিএসের নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রাপ্ত ভোট ২,৯৩০। এবার আমরা দেখব জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদে এজিএসের পজিশন দুইটি পদ, একটি এজিএস পুরুষ আর একটি নারী। এজিএস পুরুষ নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান, উনি ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী জোটের প্রার্থী ছিলেন, প্রাপ্ত ভোট ২,৩৫৮। আমরা এবার এজিএস যিনি নারী নির্বাচিত হয়েছেন সেটাও দেখছি যে ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী জোট থেকে। ওনার নাম আয়েশা সিদ্দিকা মেঘলা, প্রাপ্ত ভোট সংখ্যা ৩,৪০২। এর বাইরে যেই ফলাফলগুলো আমাদের হাতে আছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটি হলো শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু ওবায়দা ওসামা, ভোট পেয়েছেন ২,৪২৮টি। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ সাফায়েত মীর, ওনার ভোট সংখ্যা ২,১১১। সাহিত্য প্রকাশনা সম্পাদক হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভোট পেয়েছেন ১,৭০৯। সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিবুল্লাহ শেখ জিসান, ভোট ২,০১৮। সহ সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন, ওনার ভোট সংখ্যাটি আমরা দিতে পারিনি। নাট্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রুহুল ইসলাম, ভোট পেয়েছেন ১,৯২৯। ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ, ভোট পেয়েছেন ৫,৭৫৮। সহ ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারহান আক্তার লুবনা, ভোট পেয়েছেন ১,৯৭৬। সহ ক্রীড়া সম্পাদক পুরুষ মোহাম্মদ মাহাদি হাসান, ভোট পেয়েছেন ২,১০৫। তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম লিখন, ভোট পেয়েছেন ২,৪৩৬। সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন আহসান লাবিব, ভোট পেয়েছেন ১,৬৯০। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ তৌহিদ হাসান, ভোট পেয়েছেন ২,৪৪২। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হয়েছেন হুসনি মোবারক, ভোট পেয়েছেন ২,৬৫৩। পরিবহন ও যোগাযোগ সম্পাদক হয়েছেন মোহাম্মদ তানভীর রহমান, ভোট পেয়েছেন ২,৫১৯। কার্যকরী সদস্য ৫ জন। পুরুষ ১ নম্বর মোহাম্মদ আলী চিস্তি, ভোট পুরুষ ২। মোহাম্মদ আবু তালহা ৩ নম্বর। তরিকুল ইসলাম নারী ১ নির্বাচিত হয়েছেন নাবিলা বিনতে হারুন, নারী ২ নির্বাচিত হয়েছেন ফাবলিহা জাহান নাজিয়া, নারী ৩ নুসরাত জাহান ইমা। আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে 20টি পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। তবে শীর্ষ পদ ভিপি নির্বাচিত হয়েছে অন্য আরেকটি প্যানেল থেকে। বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় সংসদের 25টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল 273 জন প্রার্থী। এবারে চলুন দেখে নিই ডাকসু নির্বাচনের টাইমলাইন। যেটি আমরা দেখছি যে যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আলোচনা প্রস্তুত বেশ এগিয়ে ছিল, কিন্তু আমরা দেখছি যে শুরু থেকেই বিতর্ক তৈরি করছিল ডাকসু অনুষ্ঠানের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গঠিত নির্বাচন কমিশন। আমরা দেখছি যে তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে রোডম্যাপ দিয়েছিল সেটি অনুসারে 1 ফেব্রুয়ারি 2025 সালের অর্থাৎ চলতি বছরের, কিন্তু নানা নাটকীয়তায় সেই তফসিল ঘোষণা করতে গিয়েও মাঝপথে আবার বন্ধ হয়ে যায় এবং সেটি
তারও 6 মাস পর ঘোষণা হয় এবং সেটি 10 আগস্ট। মনোনয়ন সংগ্রহ, জমা প্রত্যাহ, যাচাই বাছাই এটির কার্যক্রম ছিল। তফসিল ঘোষণা যে 10 আগস্টের পর 18 আগস্ট থেকে 29 আগস্ট। এর মধ্যেও নাটকীয়তা দেখা গেছে যে মনোনয়নপত্রের বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট হয়, আপিল হয়। আবার নির্বাচনটি আসলে পরবর্তী যে তফসিল ঘোষণা যে তারিখ বলা হয়েছিল সেই তারিখেই হয়। প্রচার প্রচারণার যে সময়কাল ছিল 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর, ভোট গ্রহণ 11 সেপ্টেম্বর। কিন্তু ইতিহাসের অনেক কিছুকে ছাপিয়ে অনেক আলোচনায় প্রায় 45 থেকে 50 ঘন্টা পর ফল প্রকাশ হয়েছে 13 সেপ্টেম্বর। ডাকসু নির্বাচন আমরা আলোচনায় যাব, তার আগে চলুন জেনে নিই সবশেষ খবর। ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাদের সঙ্গেই আছেন। অনেক কষ্ট করলেন আপনারা, আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে ক্লান্তির ছাপ। মানে অবশেষে তো ফল ঘোষণা করলো ডাকসু নির্বাচন কমিশন। আপনার কাছে প্রশ্নটা হলো যে এখন শিক্ষার্থীদের মানে প্রতিক্রিয়াটা কেমন দেখছেন? আপনি কি শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে পারেন? আমরা একটু শুনতে চাই লাইভে। আমরা ঠিক যেখানে আছি সরাসরি আমরা শিক্ষার্থীদেরকে আসলে এখান থেকে ধরতে পারছি না। আমরা একটু বেলকুনিতে আছি, বেলকুনি থেকেই যেহেতু উপর থেকে সব কিছু দেখানোর সুযোগ থাকছিল, মিছিলগুলো আমরা দেখছিলাম, উচ্ছ্বাসগুলো উপর থেকে আসলে ভালোভাবে দেখানোর সুযোগ ছিল, সেটি আমরা নিয়েছিলাম। এবং সিনেট ভবনে আমরা প্রত্যেকটা পদের যখনই আসলে এক একজন করে নাম প্রকাশ করা হচ্ছিল তখনই কিন্তু উচ্ছ্বাস দেখা গেছে তার সহপাঠী, বন্ধু কিংবা প্যানেলের অন্যদের। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা গণমাধ্যমের সামনে নিচেই কথা বলছেন এবং এই যে 33 বছরের আক্ষেপ গুছল বলা যায়, 33 বছরের যে অপেক্ষা সেটির পরও যখন শুরু হয় নির্বাচন, জানেন যে প্রায় 60 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল ফলাফলের জন্য। সেটির কারণও জানেন যে ম্যানুয়ালি গণনা করা হয়েছিল, যদিও প্রথমে প্রস্তুতি ছিল মেশিনের, পরবর্তীতে দুইটি সংগঠনের দাবির প্রেক্ষিতে সেটি আর করা হয়নি এবং ম্যানুয়ালি করছে। যে আমরা যেটি দেখেছি অনেক বেশি বিলম্ব হয়েছে, এর মধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন নির্বাচনী কর্মকর্তারা, দুজন পদত্যাগও করেছেন, 3 জন শিক্ষক প্রত্যাহার করেছেন, শিক্ষার্থীরা মিছিল করেছেন। এই যে নানা নাটকীয়তা, উত্থান পতন এবং ভোট গ্রহণ কিছুটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে, এই যে আমাদের আসলে কি বলে এই প্রত্যেকটা বিষয় গত 60 ঘন্টা আমরা সাক্ষ্য ছিলাম। এবং এই যে এখনকার যে সিনেট ভবনের সামনে চিত্র দেখতে পাচ্ছেন, সামনে এখানকার পুলিশ কর্মকর্তা একজন কথা বলছেন। তারাও নিরলসভাবে চেষ্টা করেছেন যে ডাকসু নির্বাচনে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ছাত্রদল যখন আমরা দেখেছি বয়কট করেছে, তারপর 3টি বাম সংগঠনের প্যানেল সেখানে বয়কটের ডাক দিয়েছিল। সেই বয়কটের পরে একটি উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়েছিল, যেখানে এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিফাত, আপনি বলছিলেন যে এই যে মানে ওএমআর এর জন্য, ওএমআর এর মাধ্যমে ভোট গ্রহণ হলো কিন্তু গণনাটা হলো ম্যানুয়াল। বলছিলেন যে 2টা ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে এমন করা হলো, মানে এবং এটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা, বেশ মানে অনেকে অনেকভাবে মজাও করছে এবং কেউ কেউ বলছে যে মানে নির্বাচন ফেব্রুয়ারিতে, ফলাফল মার্চে, এই ধরনের কিছু মানে মজা টজা এখানে আসছে। এবং নিশ্চয়ই আপনারা যারা সাংবাদিক তাদের একটা বিশাল ভোগান্তি হয়েছে, শুধু আপনাদের না, সব শিক্ষার্থী সব, এবং একজন শিক্ষিকা মারা যাবার ঘটনাও আমরা দেখলাম মাঝখানে, এরকম অনেক ট্র্যাজেডিও আছে। মানে এইটা কেন করলো, মানে এই দিকে কেন গেল, মানে এই বিষয়টার আপনি কি পর্যবেক্ষণ এখান থেকে কি দেখলেন? এই নাটকীয়তার ব্যাপারটা যদি সংক্ষেপে একটু বলেন। আসলে বাংলাদেশের ঐতিহ্যগতভাবেই যদি রাজনৈতিক সমস্যাগুলো দেখেন, সেটি কিন্তু বড় সমস্যা ট্যাগিংয়ের রাজনীতি। মানুষকে ট্যাগিং করা হয়, সেটি কিন্তু আমরা দেখেছি। সেই ট্যাগিংয়ের বিরুদ্ধে অনেকে কথা বলেন, কিন্তু এবার যেটি দেখা গেল যে মেশিনকেও ট্যাগিং করা হয়েছে। ওইবার মেশিনকে বলা হচ্ছে, ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি জামাত সমর্থিত লোকের মেশিন কোম্পানির, এবং উল্টো দাবি করেছিল আবার শিবিরও, তারা বলছে এটি বিএনপি সমর্থিত যে কোম্পানির মেশিন। তো এই যে ট্যাগিং করতে গিয়ে আসলে এর মাঝখান দিয়ে ভোগান্তিটা আসলে আমরা যারা গণমাধ্যম
সংগঠনকর্মী থেকে শুরু করে যারা নিরপেক্ষ দায়িত্ব পালন করতে এসেছি, যারা চেয়েছিলাম যে একটু যদি খুব দ্রুত হয় সেক্ষেত্রে আমাদেরও স্বস্তি ছিল। আমরা কিন্তু সেটা আমরা পাইনি। আমরা আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ভোর 5টার সময়, ভোর 4টার সময় কিংবা মধ্যরাতেও আমাদেরকে আসলে তথ্য জানাতে হয়েছিল, কারণ সারা বাংলাদেশ কিন্তু এদিকে তাকিয়েছিল। এই যে ট্যাগিংয়ের কারণে আমরা নানা সময় দেখেছি নিরপেক্ষ মানুষ জীবনও দিতে হয়েছে, আবরার ফাহাদের মতো। কিন্তু এখানে ট্যাগিংয়ের কারণে আমরা যেটি দেখেছি, একটি ইতিহাস গড়লো আর কি, যে বিলম্ব হওয়ার ক্ষেত্রে প্রায় 60 ঘন্টা পর্যন্ত বিলম্ব হলো। ওএমআর মেশিনে হলে সেক্ষেত্রে এখানে অনেক নির্বাচনী কর্মকর্তাও রাজি ছিলেন যে ওএমআর মেশিনে হোক, কিন্তু শুধুমাত্র যাতে করে নির্বাচনকে বানচাল কিংবা নির্বাচনকে কোনো ফ্রেমে বেঁধে নির্বাচনের ফলাফলকে বিতর্কিত করতে না পারে, তার জন্যই আজহার লিমন পরবর্তীতে আসলে নির্বাচন কমিশনার অনেকটা নির্দয় হয়ে আসলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে তারা হাতে গণনা করবেন। এবং এই ম্যানুয়ালি গণনা করতে গিয়ে আমরা দেখেছি সর্টিং করার পরে আবার এটিকে পুনরায় গণনা করার সময় মানে বারংবার মানে একটা ভোগান্তির পর ভোগান্তি বা একটা দীর্ঘসূত্রিতা হয়েছে। সিফাত, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরও বিশ্রাম নেওয়ার সময় এসেছে। আপনার সঙ্গে হয়তো পরের নিউজে আমাদের পরবর্তীতে আবার যুক্ত হওয়া হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার, সরাসরি জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা, এবং যুক্ত আছেন যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের ভোটের ট্রেনে। মাসুদ ভাই, শুরুতে আপনার কাছে যাব। সংবাদকর্মীরাও নানান কিছু বলছিলেন, আপনার কাছ থেকে প্রথম মন্তব্যটা নেই। মানে 33 বছরের অপেক্ষা, হ্যাঁ, মানে ওই যে কবিতায় আছে 33 বছর কাটলো, তারপরে যে জাকসু হলো সেটা নিয়েও মানে নানান নাটকীয়তা। আপনার কাছে একদম সরল প্রশ্ন, কেমন দেখলেন এই 33 বছর পরের জাকসু, হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন? ধন্যবাদ। আমি নিজেও ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, এবং আজ থেকে 30 বছরের বেশি সময় আগে আমি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি, এবং আমি কোনো জাকসু নির্বাচন পাই নাই। এবং আমার পরবর্তী যে কয়টা ব্যাচ গেছে, আরও 25-30টা ব্যাচ গেছে, তারা কেউই জাকসু নির্বাচন পায় নাই। তবে আমরা অবশ্য এই যে সর্বশেষ যিনি জাকসু ভিপি ছিলেন মাসুদ হাসান তালুকদার লিটন, এবং জিএস ছিলেন মিঠু ভাই, ওনাদেরকে ক্যাম্পাসে পেয়েছি, বা আমরা ওনাদের সঙ্গে আমাদের একটা ছিল, যোগাযোগ ছিল। এবং আমি ওই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। তো ওই সময়টা আমরা যে চাই নাই তা না, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় সেই সময় জাকসু বা ডাকসু বা অন্য কোনো ইউনিভার্সিটিতেই ছাত্র সংসদ নির্বাচনগুলি হচ্ছিল না, যদিও পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, যেটাতে ভিপি নূর নির্বাচিত হয়েছে, কিন্তু আমরা এটা পাইনি। তো ডাকসু যদি বা জাকসু হওয়ার একটা বড় দিক হলো যে এখানে আমরা, কারণ বিশ্ববিদ্যালয় অঙ্গন হলো এমন একটা জায়গা যেখানে একাডেমিক পারপাসের পাশাপাশি শিক্ষা বহির্ভূত অন্যান্য কর্মকাণ্ড, বিশেষ করে বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এইগুলি মুক্ত বুদ্ধির চর্চা, এই সমস্ত জায়গা, সোশ্যালাইজেশন, একটা মানে আমি বলবো যে যৌবনে তারুণ্যে একটা মানুষের যে সূত্রটা, সেটা কিন্তু সেখান থেকে আসে। সেখানে ছাত্র সংসদ যদি থাকে, সেই বহির্ভূত কর্মকাণ্ড একাডেমিক কোর্সের পাশাপাশি সেটাও ভালোভাবে হওয়ার সুযোগ হয়। আমাদের এখানে আমরা যখন ছাত্র ছিলাম তখন হয়তো সেটা সেইভাবে হয়নি, বাট বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আবরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যেখানে মুক্ত মঞ্চ আছে, সাংস্কৃতিক আবহাওয়া আছে, সেখানে আমরা অন্যান্যভাবে আমরা সেগুলি চর্চা করেছি। যাই হোক, 33 বছর পর সেখানে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বটে, কিন্তু এই নির্বাচনটার যে ঘটনা প্রবাহ আপনারা যদি লক্ষ্য করেন, তো সেখানে কিন্তু যে একটা অবাধ, সুষ্ঠু বা একটা সুন্দর একটা নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, সেই রকম ভাব কিন্তু আর আমরা দেখতে পাই নাই। এবং এখানে
বলতে গেলে একতরফা নির্বাচনই হয়েছে, কারণ প্রধান প্রধান ছাত্র সংগঠনগুলি তো সেখানে বর্জন করেছে। বিশেষ করে এই মুহূর্তে যারা সবচেয়ে বড় দল বাংলাদেশের জাতীয় রাজনীতির কনটেক্সটে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, তারা বর্জন করেছে। এবং জাহাঙ্গীরনগরের কনটেক্সটে বাম দলগুলি, বিশেষ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাসদের শাখা যেটা, এবং কমিউনিস্ট পার্টির শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তারাও কিন্তু মোটামুটি ছাত্রদের মধ্যে পপুলার। আমাদের সময় তো অবশ্যই ছিল, এখনকার সময় সম্ভবত আছে, আমি অতটা ভালো জানি না। তো তারাও বর্জন করেছে। একমাত্র ইসলামিক ছাত্র শিবির বলতে গেলে একমাত্র, সুতরাং একতরফা নির্বাচনই এটা বলা যায়। এবং আমাদের সময়ে আমার মনে আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, কারণ 90-এর আগে একজন ছাত্র দল নেতা জনাব কবিরকে হত্যা করেছিল শিবির কর্মীরা, এবং সেই কারণে সেখানে যে আপনারা দেখেন যে কবির সরণি যেটা, সেটা কিন্তু সেই ছাত্রদল নেতা শহীদ কবিরের নামই তৈরি করা হয়েছিল, কবির সরণি। তো তারপর থেকেই এখানে মানে ছাত্র সংগঠনগুলি সবগুলি দল মিলিতভাবে ছাত্র শিবিরকে বিতাড়িত করে, এবং মাসুদ করিম ভাই, এটি স্পষ্ট আপনি বলতে চাইছেন যে মোটামুটি একটা একতরফা নির্বাচন হয়েছে, কারণ হলো ছাত্রদল বা এই বামপন্থী সংগঠনগুলো এটা বর্জন করেছে। কিন্তু এখানে স্বতন্ত্র কিছু প্যানেল তো আছে, যেমন ভিপি নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্যানেল থেকে। আর ছাত্র শিবিরের তো আমরা এখন দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানেও তারা একটা ভূমিদশ জয় পেয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যখন আমাদের গণমাধ্যমরা কথা বলছিল, তারাও তো এক ধরনের উচ্ছ্বাস উচ্ছ্বসিত। ছাত্রদলের প্যানেলের যিনি এজিএস নারী, তিনিও বলেছেন যে না, এটা মেনে নেওয়া উচিত শিক্ষার্থীদের রায়। সব মিলিয়ে এটা কেন হইলো সেই প্রশ্নটা আবার আপনার কাছে আমরা করব। তার আগে একটু আমরা স্টুডিওতে আমাদের উপস্থিত আছেন অধ্যাপক মাফরুহি সাত্তার। আজকের এই ভোটের ট্রেনে বা আজকের এই নির্বাচন ঘিরে স্যার আপনি বেশ আলোচিত। এর কারণ হলো যে এই নির্বাচন কমিশনারদের মধ্যে আপনি সর্বপ্রথম মনে হয় যে পদত্যাগ করেছেন, আরেকজনও করেছে। এই যে যেটি হলো যে স্যার, যেটি শোনা যাচ্ছে যে প্রথমে তো ছাত্রদল নির্বাচনটা বর্জন করলো, এরপরে হঠাৎ করে আপনার পদত্যাগের খবরটা আসলো, বা আপনি নিজেই ঘোষণা দিয়ে পদত্যাগের কথা বললেন। যেটা শোনা যাচ্ছে, আমার হাতে কাগজ আছে যে যেটি ছাপিয়েছে সময়ের আলো, যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি জাকসুর নির্বাচন কমিশনের পদত্যাগ। তো ছাত্রদল আর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, এই সম্পর্কের কারণে কি আপনি পদত্যাগ করলেন নাকি আর? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এখন টিভির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে যারা দর্শক দেখছেন, প্রথমত হচ্ছে আমি একজন শিক্ষক। শিক্ষক হিসাবে আসলে অনেক সময় আপনারা অথবা শিক্ষার্থীরা যেভাবে কথা বলতে পারেন, আমার সেটা সাজায় না। যেমন প্রথমেই দেখেন একটা মিস ইনফরমেশন আছে, আমি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি নই। তাহলে আপনি বুঝতে পারছেন যে এর সাথে কোনো সংযোগ নেই। আর যেভাবে অবশ্যই যেভাবে আপনি বললেন যে সিকোয়েন্সটা, যে ছাত্র দল করেছে, তারপরে আসলে আরো অনেকে করেছে, মধ্যে একটু কিন্তু বাদ হয়ে গেছে, এরপরে এসেছে। আসলে প্রকৃত সত্যটা হচ্ছে যে আমি দেখছি যে অনেকে অনেক জায়গায় অনেক মন্তব্য করছেন, সেই জন্য আমার একটু সুযোগও হলো সেগুলো বলার। কালকে যদিও আমি প্রেসের সংবাদ সম্মেলন তো বলবো না, সবাই প্রশ্ন করছিলেন সাংবাদিকরা, তাই আমি একটি জায়গায় দাঁড়িয়ে তাদের সাথে আসলে মত বিনিময় করেছি। সেখানেও আমি বলেছি আসলে কোনো ঘটনা, যেমন আজকে যে ভূমিধস বিজয় হলো শিবিরের, আমি শুরুতেই যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি একটা কথা বলি এখানে, বিশেষ করে এখানে যারা বিজয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন, এদের মধ্যে প্রায় অনেকেই আমার সাথে সেই জুলাইয়ে ছিলেন, রাস্তায় ছিলেন, আমি তাদের সামনে ছিলাম। গুলিটা যাতে আমাদের বুকে রাখে সেই জন্যই কিন্তু আমরা লড়েছিলাম। দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এই রকম সংসদ নির্বাচন যে হবে, এটা আমার সকলের জন্য এই যে বড় একটা দুঃখ। দেখুন, একটা সংসদ নির্বাচন করতে যে একজন শিক্ষিকা মারা গেছেন, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের উচ্ছ্বাস অবশ্যই থাকবে, হ্যাঁ, কিন্তু
এর সাথে ভেতরের ঘটনাগুলো, প্রকৃত সত্যগুলোকে তুলে ধরেছে যে গণমাধ্যম, তাকে সাধুবাদ জানাই। আসলে যে প্রশ্নটি মূলত করেছিলেন এর সাথে কোনো যোগসাযোগ নাই। প্রকৃতপক্ষে নির্বাচনের বহুদিন আগে থেকে বিভিন্ন বিষয়ে যারা জাহাঙ্গীরনগরে আছেন, বিভিন্ন আমাদের যে একাডেমিক মানে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সভাগুলো হয়েছে, আমাদের নির্বাচন কমিশনের ভেতরে যেই সভাগুলো হয়েছে, সেগুলোতে যারা ছিলেন তারা হয়তো আমাকে এই সত্যতা বলতে পারবেন। আমি তো আর সেটা এইভাবে বলবো না। আমি সবসময় ত্রুটিগুলো তুলে তুলি। আমি 90-এ যখন ছাত্র ছিলাম তখনও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছি। এই 24 শুধু নয়, এর মধ্যেও বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর থেকে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে, সেটি হতে পারে আওয়ামী লীগের, সেটি হতে পারে বিএনপির, সেটি হতে পারে শিবির, সেটি হতে পারে জামাতের, কোনো অন্যায়ের বিরুদ্ধেই আমি দাঁড়াই নাই। তাহলে আজকে কি এমন পরিস্থিতি হলো, আমি যখন অনিয়মের কথা বলছি, অন্যায়ের কথা বলছি, সুস্পষ্টভাবে বলছি, তখন আমাকে বিশেষভাবে ট্যাগিংয়ের চেষ্টা করা হলো। আমি সবাইকে তার মানে নিশ্চিন্ত আপনি করতে বিএনপির চাই, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন? আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত নই অবশ্যই, তবে অবশ্যই আমার একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। জি, কিন্তু সেই মতাদর্শ আমার এই পদত্যাগে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। আপনি বলছেন যে প্রত্যাশা কালকে আমি আসলে বলেছিলাম যে বরঞ্চ উপরও ছিল, আমি বলবো না, আমাকে একটি রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের একজন নেতা একাধিকবার ফোন করেছেন, একাধিক নেতা ফোন করেছেন। তো আমি কিন্তু কোন সময় প্রেসে বলিনি যে ওনারা আমাকে ফোন করেছেন এবং এই ধরনের কথা বলেছেন, কারণ আমি যে শুরুতে বলেছি আমি শিক্ষক, আমাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। স্যার আপনি বলতে ইচ্ছে করলে এবং নিশ্চয়ই বলতে সেটি পারেন, কিন্তু আমরা আপনাকে BNP এনেছি নয়। আপনাকে শোনার জন্য। জি। মানে এই যে বললেন যে এই আপনি জুলাইও ছিলেন, এই যারা জিতেছে তাদের আপনি অভিনন্দনও জানালেন। অবশ্যই জি। দুইটা প্রশ্ন করি যে মানে এ ধরনের বিজয় তাদের কাম্য ছিল না, তাদের আরো বীরের মতো বিজয় কাম্য ছিল। মানে আমরা এই পরিবেশ তো চাইনি। আমরা কেন এরকম হবে যে আজকে কিছুক্ষণ আগে আপনাদের যিনি ওখানে করছেন বলছিলেন যে মেশিন ট্যাগিং পর্যন্ত হয়েছে। হ্যাঁ স্যার, সেটা একটু বলেন তো, মানে যে মেশিন কি আসলে জামাতপন্থী মেশিন ছিল নাকি বিএনপি পন্থী মেশিন ছিল? আচ্ছা, মেশিনের যদি মানে মানে সত্যি অনেক থাকতো বিষয় কথা ঘটেছে, বলার, মানে যা তাইলে হয়তো মেশিন বলতে পারতো। আসলে সমস্যাটা হয়েছিল এরকম যে যখন বিতর্ক উঠেছে, আমরা শুধু মেশিন বিষয় নিয়ে নয়, কিন্তু আমরা এই পুরো প্রক্রিয়ার সময়, এমনকি জাকসু নির্বাচনের আগেও যখনই যে কোনো সমস্যা হয়েছে, ওই যে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে কিন্তু আমরা সকল, মানে আমরা বলি হচ্ছে যে অংশীজন, সকল অংশীজন অর্থাৎ সকল দলের সকলকে নিয়ে আমরা আলোচনা করেছি। যেই বিষয়ে একমত হয়েছে, আমরা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পরেও সেখান থেকে সরে এসে ওই একমতের সিদ্ধান্তে গেছি। এইভাবেই কিন্তু আমরা চলছি গত সেপ্টেম্বর থেকে। ঠিক মেশিনটাও বাতিল হয়েছে সেইভাবেই। ওইভাবে স্যার, ধন্যবাদ। তবে আরো অবশ্যই- অনেক কথা শুনবো স্যার। আজকে আপনার কাছ থেকে আমাদের বেশি কথা শোনার আগ্রহ, এবং আপনি বললেন যে এটা আপনি চাননি, সেটা কেন চাননি সেই প্রশ্নের উত্তরও আপনার কাছ থেকে নেব। একটু অধ্যাপক শামীম রেজা স্যারের কাছে যাই। জাহাঙ্গীরনগর থেকে স্যার যুক্ত আছেন। স্যার, জাহাঙ্গীরনগরের যে ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতির বিষয়ে আপনি নজর রাখেন, একদম মানে সহজ প্রশ্ন, সবাই যে সমালোচনা করছে এত অদক্ষতা কেন দেখাইলো এই বিশ্ববিদ্যালয় প্রশাসন? এরকম মানে 10-11 হাজারই তো ভোট সংখ্যা, মানে এই কয়টা ভোটের জন্য কেউ কেউ বলছে, হ্যাঁ প্রায় 12,000, যে তারা বলছে যে এই কয়টা ভোটের জন্য যদি এই 50 ঘন্টা লাগে গুনতে, এইটা হিসাবে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে তো ইউনূস সরকার 2070 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। এবং এই যে দক্ষতা, আপনারা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক ধরনের যুক্ত আছেন, আপনিও দায়িত্বে ছিলেন, এই ভার আপনারা নেবেন কিনা, ব্যর্থতার ভার? আমি বলবো? জি, আপনি বলুন। আসলে মানে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি। আচ্ছা, তার আগে আমি একটু মানে আমার যে সহকর্মী মারা গেলেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং খুবই আমি আসলে খুবই দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছি এখন। মানে আমি নিজে আমার হাতে একরকম বলা চলে যে মৃত্যুটা হয়ে গেল। মানে আমি এটা আসলে কোনো মতেই মানতে পারছিলাম না। এবং ও যখন আমার দিকে তাকাচ্ছিল, ওর হাতটা আমার ধরা, মনে হচ্ছিল কিছু একটা বলতে চায়, যে মানে আমি শেষ কথাটা বুঝতে পারলাম না। এরকম একটা অবস্থায় আমি খুবই মানে মর্মাহত, এবং মানে আমি আসলে কথা বলার অবস্থায় নাই। তারপরেও আপনারা রিকোয়েস্ট করেছেন বলে আমি রাজি হয়েছি। আমি ওকে নিয়ে গিয়েছি ওর বাড়িতে পাবনাতে। ওখানে নিজে হাতে আমি ওখানে
ওকে চিরদিন সাহায্য করে আমি আজকে ওখান থেকে ফিরেছি। তো সেই জায়গাটা থেকে আমার যে মানে বলার জায়গাটা সেটা হলো, মানে এইরকম কামও ছিল না আসলে। এত বছর পরে একটা নির্বাচন হচ্ছে, এটা আমাদের সবার জন্য একটা উৎসবের মানে দিন হওয়ার কথা ছিল এবং আনন্দ উৎসবমুখর হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাটায় এরকম একটা মানে কষ্ট আমার বয়ে বেড়াতে হচ্ছে। কারণ একজন সে আমার খুব ছাত্রী ছিল এবং একজন ছাত্রীর লাশ মানে শিক্ষকের জন্য অনেক ভারী একটা অবস্থান, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। পরবর্তীতে যদিও সে আমাদের মানে শিক্ষক হয়েছিলেন, সহকর্মী হয়েছিলেন এবং সে অনেক ভালো ছিলেন এবং আদর্শবান একজন শিক্ষক হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন। তো এই যে এই আমি তো আসলে এই যে 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 মানে আমার কাছে যেটা মনে হলো যে আমি তো ছিলাম, আমি আমি এক প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। তো আমার সাথে যেটা মনে হচ্ছে একটা একটা অব্যবস্থাপনা ছিল, ভালো মতো একটা অব্যবস্থাপনা ছিল, যার কারণে আসলে আমরা অনেক সময় মানে পূর্বের সিদ্ধান্ত যা ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন এটা করতে হবে, এখন এটা করতে হবে। এই যে তৎক্ষণাৎ কোনো তো একটা মানুষের তো প্ল্যান থাকে যে আমি পরবর্তীতে কি করব কিংবা আমি আগামীকাল কি করব। তো হুট করে যখন আমাকে কোনো কাজ করতে বলা হয় বা এটা করতে হবে বলা হয়, তখন আসলে আমরা খুব বিব্রত অবস্থায় পড়ে যাই এবং আহ, এবং আমরা 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 কিন্তু আসলে প্রশাসনকে সহযোগিতা করছি এবং মানে প্রথম থেকেই সহযোগিতা করে আসছি এবং সেই জন্যই আমরা কিন্তু কোনো রকমের যখনই তারা কোনো কিছু বলছেন আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্যই এবং ডাকার সাথে সাথে আমরা সাড়া দিচ্ছিলাম। তো এই ওই দিনের যে বিষয়টা হলো, আমরা কিন্তু তার আগের দিন ভোট মানে গ্রহণ করলাম। ও আমাদের ওই সহকর্মী সারাদিন আমার সাথে থেকে ভোট গ্রহণ করেছেন এবং মানে কি বলবো, মানে খাওয়ার সময়টাও কিন্তু আমরা ওইভাবে নিতে পারি নাই, সারাক্ষণই মানে ওখানে আমার থাকতে হয়েছে এবং আহ, ভোট গ্রহণ করতে হয়েছে। তারপরে পরের দিন সকালবেলা যদি এইভাবে হঠাৎ করে, আমাদের কিন্তু সিদ্ধান্ত ছিল না এরকম যে আমার পোলিং অফিসারদেরকে ওখানে থাকতে হবে। এই সিদ্ধান্ত কিন্তু এর প্রথমে এরকমই ছিল যে শুধু রিটার্নিং অফিসার থাকলেই হবে, যদি প্রবোস্ট থাকতে চায় থাকতে পারেন। কিন্তু সকালবেলা যখন আমি ওখানে, আমাকে বলা হলো যে আপনার পোলিং অফিসারদেরকে আনতে হবে এবং আহ, তারা না আসলে মানে ভোট গণনা শুরু হবে না, তখন আমি একরকম বাধ্য হয়েই সবাইকেই জানানোর চেষ্টা স্যার করলাম। স্যার যেহেতু সকাল স্যার স্যার এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি ভারাক্রান্ত। স্যার আমরা তাহলে একটু বিরতিতে যাই আর আমরা আপনার কাছ থেকে আরও শুনবো যে আসলে এই হুটহাট এই ডিসিশনগুলো কেন আসলো। একটা বিরতির পর আপনার কাছে আবার ফেরত আসছি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটু বিরতিতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকে আমরা আলোচনা করছি সরব ছাত্র সংসদ জাতীয় নির্বাচন কি প্রণোদনা পাচ্ছে। আজকের এই আলোচনায় যুক্ত হতে আমাদের সঙ্গে আছেন জীববিজ্ঞান অনুষদের ডিন এবং জাকসুর নির্বাচন কমিশনের সদস্য, যিনি পদত্যাগ করেছেন, অধ্যাপক মাফরুহি সাত্তার সরাসরি জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা, এবং যুক্ত আছেন যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। শামীম রেজা স্যার, আপনার কথার মাঝখানে আমরা বিরতিতে গেলাম। যে প্রশ্নটা করতে চাই, এই যে আপনি বললেন যে উপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয়েছে এবং যে শিক্ষিকা মানে আজ আমাদের মাঝখান থেকে চলে গেলেন, মানে আসলে এটাই স্বাভাবিক, প্রত্যেকেরই একটা কাজের পরিকল্পনা থাকে, আপনি যেটি ব্যাখ্যা করছিলেন। হুট করে যখন এই বাড়তি চাপ আসে, জীবন মৃত্যুর ব্যাপারগুলো আমরা বলতে পারি না, নির্ধারিত নেই, কিন্তু এটিও একটা কারণ, সেটা আপনি হয়তো বলতে চাইছেন স্যার। ওই মানে হুট করে যে সিদ্ধান্তটা আসলো, এটা কেন আসলো, কিভাবে আসলো, প্রক্রিয়াটি কী ছিল, সেটা আসলে ঠিক ছিল কিনা, আপনার কাছ থেকে একটু সহজ বিশ্লেষণ চাই। হ্যাঁ, আসলে ওই যে সিদ্ধান্ত যেগুলো আসছিল সেগুলো মানে কিভাবে আসছিল সেটা আমি আসলে জানি না, কারণ আমাকে যে জানাচ্ছে আমি তো তাকে আর জিজ্ঞেস করছি না যে কেন এরকম হলো। তো আমরা আসলে প্রশাসনকে তো সহযোগিতা করার জন্যই ছিলাম এবং আমরা শুরু থেকে প্রশাসন সহযোগিতা করছি। তো সেই জায়গা থেকে যখন সিদ্ধান্ত দেয় আমরা চেষ্টা করি আমাদের কষ্ট হলেও সেই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার। তো ওই যেটা মানে আমার যেটা হলো যে মানে
আমার ওই দিন সকালবেলা, যেদিন আমার সহকর্মীর এই মানে কি বলবো মানে প্রয়াণ হলো আর কি, ওই দিন সকালবেলা আসলে ওই হুট করে তো বলা হলো যে তাদেরকেও আসতে হবে। তো আমি তাদেরকে আনলাম এবং সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মানে চলে গেছেন ওখানে। এবং আমি আমার এক সহকর্মীর সাথে উনি যাচ্ছিলেন, উনি তখন বলতেছিল যে আজকেও খারাপ লাগছিল, ও ভাবছিল যে আজকে একটু রেস্ট নেবে, আজকে কোথাও বাসা থেকে বের হবে না। তো এই যে আমি আমাদের যখন জানানো হলো এবং সে সে কিন্তু এবং এখানে কিন্তু আপনি দেখেন ওর অ্যাক্টিভনেস এবং দায়িত্বশীলতারও কিন্তু পরিচয় পাওয়া যায়। সে কিন্তু না খেয়েই সকালবেলা ওই দিন আমাদের এই ভোট গণনার কাজে সে তড়িঘড়ি করেই গিয়েছেন এবং ওই তিনতলায় সে সিঁড়ি বেয়ে উঠেছেন। কিন্তু হয়তো আমরা তো আসলে মৃত্যু কখন কার কিভাবে হবে এটা বলতে পারি না। সে ওই দরজা দিয়ে আর ঢুকতেও পারেন নাই। ওই দরজার সামনেই হয়তো আমি পরে শুনেছি যে দরজাটাতে কপাল লেগে গেলে সে তখন নিচে পড়ে যায় এবং তখনই সাথে সাথে আমাকে ডাকা হয়। আমি এসে দেখি যে সে ফ্লোরে পড়ে গিয়েছে এবং আমি তখন তাকে পানি ছিটানো বা তাকে ইয়ে করা, এগুলো আমি করতেছিলাম। সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসলে আমি তাকে হসপিটাল নিয়ে যাই। কিন্তু এই যে আমার আমার যেটা বলার জায়গা ছিল যে ও তো রেস্ট নিতে চেয়েছিল আজকে দিনটা, হয়তো ওই রকমই অবস্থা ছিল যে হয়তো কাজের জন্য উপযুক্ত ছিল না সে। এই যে এইভাবে যদি সিদ্ধান্তগুলো ওই সময় সে হয়তো পারতো, মানা করতে পারতো, কিন্তু সে সেটা না করে তার দায়িত্বের সাথে পরিচয় দিয়েছে এবং দায়িত্বের সাথে পরিচয় দিতে গিয়ে তার জীবনটাই দিতে হলো। আর আমার আরেকটা যেটা ইয়ে হলো যে এই সময়ে এসে একটা ডিজিটাল মানে যুগে এসে আমরা কেন সেই মান্দাতা আমলের হাতে গোনা মানে ব্যালট পেপারকে গুনতে যাব? এখন যদি আজকে আমার সেই মেশিন বা ভোটগুলি গণনা করা হতো, তাহলে কিন্তু আমার মনে, এটা মানুষের মন তো, মানে মানুষের মনে তো অনেক কিছু আসতে পারে। আমার কাছে মনে হয় তখন তো আমি ওকে যাইতেও বলতাম না, ও হয়তো ওখানে যেতেও না, হয়তো ও ভালো থাকতো। তো এখন তো আমার মনে হচ্ছে যে মেশিনে সে যে ভোট গণনা করতে তার তো তড়িঘড়ি করে না খেয়ে চলে গেল, এটাই হয়তো এবং সিঁড়ি বেয়ে উঠলো ওখানে, এটা হয়তো তার মানুষের তো প্রত্যেকটা মানুষের তো শরীর একরকম থাকে না এবং শরীরের স্ট্রেংথ একরকম থাকে না। সে হয়তো ওই সময় আর নিতে পারে নাই, তার শরীরটা তো ছেড়ে দিয়েছে। তো এই জায়গাগুলো আসলে আমাদের আসলে ভাবার দরকার যে আমরা আস্তে আস্তে আমরা আপগ্রেড হচ্ছি, আমরা জি। সামনের দিকে আগাবো, তা নাহলে আমরা ভবিষ্যতে আমাদের এই বড় নির্বাচনটা কিভাবে আমরা সম্পন্ন করবো? এটি এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ অধ্যাপক শামীম রেজা। মাসুদ করিম ভাই, এই যে ছাত্র সংসদগুলো যে হচ্ছে, মানে আমরা আমাদের আলোচনাও যেটা বলছিলাম যে সরব ছাত্র সংসদ আগামী জাতীয় নির্বাচনকে প্রণোদনা পাচ্ছে, এবং স্যার কিন্তু বলল যে এই একটা 11 বা 12 হাজার ভোটের একটা ইলেকশন কাভার করতে গিয়ে যত যত ঘটনা ঘটলো, তাহলে জাতীয় নির্বাচন কি হবে? এবং মাসুদ করিম ভাই, আপনি যদিও মানে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন কিন্তু প্রশাসনের একটা বড় ব্যর্থতার ব্যাপারগুলো আসছে সামনে, এবং এও মানে কেউ কেউ বলছে যে ভিসির এই যে লজ্জা, এই লজ্জা নিয়ে পদত্যাগ করা উচিত। আপনি কি বলবেন? পদত্যাগ করা উচিত কিনা সেটা তো উনি নিজেই ভালো বুঝেন, আমাদের পক্ষ থেকে এটা বলা শোভন নয়, ওনারা বুঝবেন। কিন্তু আমি যেটা বলবো যে নির্বাচন এবং অনেক বিষয়গুলি কিন্তু আমাদের অজানা। যেখানে 33 বছর কোনো নির্বাচন হয় নাই, সেইখানে একটা জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনের আয়োজন সবগুলি বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে কেন করা হলো, এবং এটার সাথে এখনকার যে আয়োজনগুলির যে ত্রুটি বিচ্যুতি সেগুলি বা কেন, এবং যেই বিশ্ববিদ্যালয়ে অনেক বছর ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, এখন তো সবখানেই তারা মোটামুটি জয় জয়কার। তো এই বিষয়গুলিতে অনেক কিছুই আছে, কিন্তু যেই সমস্যাটা যেখানে সবচেয়ে সেটা হলো যে পারস্পরিক আস্থাহীনতা, যেটা আমাদের জাতীয় রাজনীতিতে বহু বছর ধরে চলেছে। এখন সেটা মাইক্রো লেভেলে বা ছাত্র সংসদগুলিতেও দেখা যাচ্ছে। জাহাঙ্গীরনগরের কনটেক্সটে আমি বলবো যে একটা সময়ে যখন সবাই মোটামুটি সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করে ছাত্র শিবিরকে সেখানে নিষিদ্ধ করেছিল, শিক্ষকরাও নিষিদ্ধ করেছিল। আমার মনে আছে সালেহ আহমেদ সাহেব যখন ভিসি ছিলেন, তখন তিনি এই মুক্তমঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন শুধু ছাত্র শিবির বা জামাত নয়, সকল প্রকার মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ। এখন কিন্তু সেটা ওপেন হয়েছে এবং উন্মুক্ত হয়েছে, এবং তার প্রেক্ষিতে একটা ব্যাপার সেখানে, কারণ আপনারা জানেন ছাত্র শিবির কিন্তু
বিভিন্ন সময় যদিও নিষিদ্ধ ছিল, কিন্তু তারা বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যেই ছিল, ছাত্রলীগের মধ্যে, ছাত্র দলের মধ্যে, অন্যান্য পর্যায়ে সেটা তারা ছিল, এবং সেটা তারা এখন এই সুযোগটা পেয়ে তারা সেটা কিন্তু প্রস্ফুটিত করেছে। আর দ্বিতীয় হলো যে ছাত্র সংগঠনগুলির মধ্যে তাদের মানে শিবির বিরোধী যারা, সে মানে যারা প্রতিদ্বন্দ্বী যারা শিবিরের, যেমন ছাত্রদল, তার মধ্যে প্রচুর বিভক্তি, 4-5টা বিভক্তি। শিক্ষক সংগঠনের টিটু ভাই আছেন, মানে উনি জানেন যে শিক্ষকদের মধ্যেও নানা রকম দলাদলি গ্রুপিং জাহাঙ্গীরনগরে আছে, এবং এমনকি জাতীয়তাবাদী এখানে মানে আপনি ছাত্র শিবির নিয়ে আপত্তি তুলছেন, কিন্তু মানে এখানে দেখা গেল যে আজকেও তো মানে একটা বড় মানে ওই যে আপনি বললেন যে জয় জয়কার, মানে এখানে দেখা গেল যে আমাদের কাছে ফলাফলটা আছে যে শিবির সমর্থিত যে জোট, ওরা কি নাম দিয়েছে, ওই সমন্বিত শিক্ষার্থী জোট, মানে তারা কেউ কেউ মানে 3,000 ভোটও পেয়েছে। মানে এইটা এই যে মানে এই পরিস্থিতিতে আসলে কি বলা যায়, মানে 3,000 ভোটার আপনি বললেন মৌলবাদী, বা মানে এই বিষয়টা কি আসলে কি হচ্ছে আসলে? না, এই বিষয়টা আমি বলবো যে এইটা একটা, আপনি শুনে জামাতে ইসলামীর রাজনীতি সম্পর্কে আপনারা জানেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আপনার মনে আছে তো। এখন এখানে যুদ্ধের ক্ষেত্রে ওয়ারফেয়ার একটা ব্যাপার থাকে যে সবাই আশা করে যুদ্ধে জিতবে, জামাতও চেষ্টা করেছিল জিতবে, তারা পরাজিত হয়েছে। তো ওখানে যুদ্ধের দ্বিতীয় হলো যে কেউ যদি পরাজিত হয় তারা কিন্তু একটা অল্টারনেট প্ল্যান থাকে, সেই অল্টারনেট প্ল্যান কিন্তু স্বাধীনতার পর থেকে তারা করেছে, ছাত্র রাজনীতিতে করেছে, এবং এই বিকল্প কৌশলেই তাদের একটা জয়, সেটি আপনি বলতে যাচ্ছেন মাসুদ করিম ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা একটু স্টুডিওতে আছি, যুক্ত আছেন অধ্যাপক মাফরুহি সাত্তার। আজকে উনি নির্বাচন কমিশনে ছিলেন এবং যিনি পদত্যাগ করেছেন। স্যার, একটু আমরা তো আলোচনার একটু শেষের দিকে যাই, যে এই যে যা হচ্ছে, অনেকে ভাবছে যে মানে এগুলো তো সরকারের স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু মানে জাতীয় নির্বাচন সরকার থেকে তো আলাদা করা যায় না, এটা তো জনগণের টাকাই চলে। মানে এটা কে অনেক মানে জাতীয় নির্বাচনের সঙ্গে একটু মিলিয়ে ফেলছে, বলছে যে তাহলে জাতীয় নির্বাচনটা কেমন হবে, এই ধরনের ন্যারেটিভগুলো, কথাবার্তাগুলো আসছে। আচ্ছা, ধন্যবাদ। আমার ছোট ভাই জাকারিয়া যেভাবে মাসুদ যেভাবে বলতে পারে, আমি অনেক কারণেই সেইভাবে কথা বলতে পারি না আসলে। তারপরেও আমি যেটা বলবো যে দেখেন, আমি কিছুক্ষণ আগেও একজনের সাথে বলছিলাম, আমরা মানে এমন একটা দেশে বড় হচ্ছি, বাস করছি, এর এত সৌন্দর্যের পরেও কিছু কিছু জায়গা কিন্তু একটু অন্যরকম। যেমন আমরা কথা বলার সময় কিন্তু বলি যে আমাদেরকে প্রায় প্রশ্ন করা হয় যে আপনারা কি অক্সফোর্ড, হার্ভার্ড কোথায় আর আপনারা কোথায়? তা আমি এখন পাল্টা প্রশ্ন করি, একটা অক্সফোর্ড, একটা হার্ভার্ডে আপনি কখনো দেখেছেন এইভাবে ছাত্র নির্বাচন হয়? আমি পাল্টা প্রশ্ন করি, যারা অক্সফোর্ডে এবং হার্ভার্ডে অনেক সময় ঘুরে এসে খুব কৃতিত্বের সাথে বলেন, তাদের কাউকে কাউকে কিন্তু আমি গতকালকে এত অতি সক্রিয় দেখেছি যে আমার কাছে মনে হয়েছে যে তার মানে তারা বোধহয় যেই কথাটি বলেন সেটা সবসময় তাদের ক্ষেত্রে সত্য মনে করেন না। অর্থাৎ একটা দুঃখের সাথে যে বলছিলাম না আমি, যে মানে ঘটনাটা হয় কি, যে মনে করেন আমি যে বললাম না যে আমরা তো সবাই একসাথে ছিলাম, আমরা মানে জুলাইয়ের মাঠে, হ্যাঁ, আমরা তো এমনটা হওয়ার কথা ছিল না। বিভিন্ন কারণেই আমাদের মতভেদ থাকবে, মতদ্বৈততা থাকবে। নির্বাচনের দিন সকালে আমাকে একজন জিএস প্রার্থী যেইভাবে আমার সাথে কথা বলেছেন, তার মতবাদটাকে প্রতিষ্ঠিত করতে যে সেটা কোনো ক্রমেই জুলাইয়ের স্পিরিট নয়। একইভাবে আমরা বিভিন্ন জনকে এইভাবে দেখি যে মতভেদ থাকলে আমরা আলোচনা করব, আমরা করেওছি কিন্তু এর আগে। তাহলে এই যে একটা মেশিন শুধু নয়, প্রতিটা পদক্ষেপে আমরা যে নির্বাচনটা, ওইটাই আমি কিন্তু বলেছি, সেই দিন সকালে বলেছিলাম অস্বাভাবিক, এরকম তো হওয়ার কথা ছিল না। এখন সমস্যাটা হয়ে গেছে কোথায়, যদিও আপনি প্রশ্ন করেননি আমি কেন নির্বাচন কমিশন থেকে সরে আসলাম, আপনি প্রশ্ন করেছেন যে কেন জাতীয় নির্বাচনের সাথে এর প্রভাব পড়বে কিনা। অবশ্যই বাংলাদেশ বলেছি এমন একটা দেশ যেখানে আমরা সবগুলো তথ্য কিন্তু সঠিকভাবে হয়তো আমাদের সামনে উপস্থাপিত হওয়ার সুযোগ থাকে না, সেই কারণে আমাদের অনেক কিছুই থাকে। তো সেখানে হঠাৎ করে খুব একটা জাম্পিং ডিসিশন আমার মনে হয় সঠিক হবে না। কারণ হচ্ছে যে যেমন আমি এখানে দাঁড়িয়ে অনেক কথা
এইভাবে বলতে পারবো না, কারণ আমার বিশ্ববিদ্যালয়ে কি আছে, একটা আপিল কমিটি হবে, সেখানে হয়তো আমাকে তখন যথাযথভাবে বলতে হবে। দেখেন, অভিযোগ কিন্তু অনেক ছিল, অনেক আছে। যেমন এইভাবে গণতে হলো কেন, হ্যাঁ, আমি কি কারণে পদত্যাগ করেছি, আমি কালকে কেন করলাম, 2 দিন আগে কেন করলাম না। দেখেন, আমি যদি 7 দিন আগে এই কথাটা যখন বলছি, তখন আপনি আগেই বলছেন কেন? আপনি আগে দেখেন, তারপরে আপনি বলবেন। আমরা কিন্তু এরকম মানুষ, ঠিক আছে? দেখতে দেখতে ওই আমার একটা ইসের কথা মনে পড়ে যাচ্ছে। দেখেন, এরকম একটা ঘটনা ঘটেছে এই কারণে যে আমরা সঠিকভাবে যাদের এই অভিজ্ঞতা ছিল, যারা এখনো, যেমন আমি নিজে 4টি জাকসু পেয়েছি, আমি ভোট দিয়েছি, আমি সৌভাগ্যবান, কিন্তু তাদেরকে কিন্তু আমরা কাজে লাগাইনি। বলতে কি, যে বারবার বলেছি যে তারা হয়তো বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছেন, তাদেরকে একটু আমরা নিয়ে আসি। আজকের মানে এই পর্বটা শেষ, আমাদের আবার পরে আরেকটা নিউজ আছে। স্যার, অনেক ধন্যবাদ। আপনি আপনার জায়গা থেকে নিশ্চয়ই যৌক্তিক কারণ পেয়েছেন, এই কারণে পদত্যাগ করেছেন, এটি আপনার বক্তব্য। আমরা একটু এই পর্বটা শেষ করতে চাই। আজকের ভোটে টেনে যুক্ত হবার জন্য চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা, যুগান্তর পত্রিকার প্রধান প্রতিবেদক মাসুদ করিম এবং আমার স্টুডিওতে থাকা অধ্যাপক মাফরুহ ইসা, তার আপনাদের 3 জনকে স্বাগত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলছি সরব ছাত্র সংসদ জাতীয় নির্বাচন কি প্রণোদনা পাচ্ছে, এ বিষয়ে জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, আপনার কাছে ফিরবো, একটু মানুষেরা কি বলছে, এই যে একটার পর একটা ক্যাম্পাসে ভোটের ট্রেন ছুটে চলেছে, যারা এর আগে ক্যাম্পাসগুলোতে ভালো করে নাই তারা ভালো করছে, ভোট গ্রহণ হয়ে যাচ্ছে, 2 দিনেও ফলাফল পাওয়া যাচ্ছে না, কি বলছে এ নিয়ে এই তৃণমূলের মানুষেরা? দেখুন, আসলে এই যে দীর্ঘ প্রতীক্ষিত মানুষের যে নির্বাচন, সেটি যে কোনো নির্বাচন হতে পারে, ক্যাম্পাসের নির্বাচন কিংবা কোনো স্থানের নির্বাচন, কিন্তু নির্বাচন তো নির্বাচনই। এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে মানুষের যে আশা, নৈরাশা বা হতাশা যাই বলি না কেন, সবের কেন্দ্রবিন্দু হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন। তো যেহেতু জাতীয় নির্বাচনের আগে প্রস্তুতিমূলক নির্বাচন হিসেবে, অর্থাৎ নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, সেটি দেশের মানুষ আসলে দেখতে পাচ্ছেন। আজকের কথা যদি বলি, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল কাণ্ড নিয়ে যে হইচই, সেটিতেও সারা বাংলাদেশের মানুষই দেখেছেন। তো এই বিষয়ে কথা বলার জন্য আসলে আমাদের সাথে বেশ কিছু তরুণ ভোটার আমাদের সাথে রয়েছেন, এবং আমরা যদি তাদের কাছে জানতে চাই, প্রথমে আপনার কাছে আমি জানবো যে দেখেন, ইতিমধ্যে 2টা নির্বাচন হলো, ডাকসু নির্বাচন, আজকে জাকসু নির্বাচন। এই যে সামগ্রিক যে নির্বাচনের পরিস্থিতি, এই নির্বাচন আঙ্গিকে আপনারা পরবর্তী যে নির্বাচন আসবে সেটা নিয়ে আসলে কেমন ভাবছেন? বিগত ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর 5ই আগস্টের পরে আমাদের সবার দেশের নাগরিকদের সবারই কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল যাদের যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় ইলেকশনে আমাদের অংশগ্রহণ করা। তার আগে একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশন হচ্ছে গিয়ে আপনাদের ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ইলেকশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি, তারপরে দুর্নীতি, ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ থাকার পরেও একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি নির্বাচন, প্রথম সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন ছিল ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে। সেখানে হয়তো একটি সময় দেশের গণতন্ত্রের বিরোধী অথবা দেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি জয়লাভ করেছে বিপুল ভোটে। সেখানে অনেক কারচুপির অভিযোগ রয়েছে এবং বিগত এখানে একটা বিষয় আছে, আপনি যে স্বাধীনতা বিরোধী বলছেন বা তাদেরকে ট্যাগিং করছেন, এই ট্যাগিংটা কেন? মানে সাধারণ শিক্ষার্থীরা যদি তাদেরকে চায়, তাহলে আপনার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত হিসেবে আপনি ধরে নিতে পারেন। কারণ 1971 মুক্তিযুদ্ধে তাদের যে অবদান, তারা সেটা যদি স্বীকার করতো, তাহলে আমরা ধরে নিতাম যে বর্তমান প্রজন্ম যারা স্বাধীনতা বিরোধী পক্ষের হয়ে বাংলাদেশে বর্তমান রাজনীতিতে জড়িত এবং রাজনীতিতে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছে, সেটা ভিন্ন একটা বিষয় ছিল। কিন্তু তাদের দোষ বা ভুল স্বীকার না করে ওরা প্রকাশ্যেই আমরা আসলে নির্বাচন দিকে যাচ্ছিলাম। যাক, আপনার সাথে কথা বলবো, আসবো পরবর্তীতে। আরেকজন রয়েছেন, আপনি যদি বলেন, আজকের জাকসু নির্বাচনে দেখেছেন নির্বাচন হয়েছে 48 ঘন্টা, প্রায় 50-60 ঘন্টা আগে, কিন্তু ফলাফল এখনো চলমান বা চলছে বা মাত্র প্রকাশিত হয়েছে। এই যে নির্বাচন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে জাতীয় নির্বাচনের স্বপ্ন কি আপনি দেখছেন? আসলে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের এত উৎসাহ উদ্দীপনা কেন?
উৎসাহ উদ্দীপনার মূল কারণ হচ্ছে বিগত 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। অনেকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনি ডাকসু মানে কি বুঝেন, আসলে ডাকসু মানে কি উনি বুঝেন না। উনি বুঝতেছে যে বাংলাদেশে কোনো একটা বুট হচ্ছে, যেই বুটটা উৎসব মুখর পরিবেশে হচ্ছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা অংশগ্রহণ করছে। এই অংশগ্রহণমূলক নির্বাচনের যে একটা আবহ তৈরি হয়েছে ডাকসুকে ঘিরে, বা আজকে যে জাকসু আজকে রেজাল্ট প্রায় অলরেডি পাবলিশ হওয়ার পথে জাকসুকে ঘিরে, সেই নির্বাচনগুলো মানুষ স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে শুধুমাত্র বুটের পরিবেশটার কারণে। এবং এই পরিবেশটা যদি অক্ষুণ্ণ থাকে, একটা নির্বাচনে দুটো ইম্প্যাক্ট থাকবে, পজিটিভ এবং নেগেটিভ। কিন্তু আজকে ছাত্রদল হারার পরেও কিন্তু ছাত্রদল ছাত্র শিবিরকে ওয়েলকাম জানিয়েছে। ছাত্র শিবির জয়ী হয়ে ছাত্রদলের আমি দেখলাম মিডিয়াতে বিপি ক্যান্ডিডেটকে ফোন দিয়ে বলেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশে এই যে বুটের পরের একটা পলিটিক্যাল কালচার, এই কালচারটা আসলে পরিবর্তন হচ্ছে। ইতিবাচক। আমাদের সাথে যেহেতু আরো কয়েকজন ভোটার রয়েছেন, আপনি আসলে বলবেন এই যে মানুষের যে প্রত্যাশার জায়গা, এবং ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এরকম একটি কথাও রয়েছে, বা সব ধরনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আসলে কি ভাবছেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে একজন ভোটার হিসাবে? আমি আসলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী। আমরা মনে করি সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হবে। এবং যদিও যে ইমিডিয়েট আমরা দুইটা ডাকসু এবং জাকসু দুইটা নির্বাচন দেখেছি, ছোটোখাটো ভুল ত্রুটি বা বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু মোটামুটি মানে সুষ্ঠুভাবে দুইটা নির্বাচন আমরা এই সরকারের অধীনে আমরা পেয়েছি। নির্বাচনে যে তারা যেটি করেছিল সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে। সবশেষে আপনার কাছে আসলে খুব সংক্ষেপে জানতে চাই আসলে আপনার প্রত্যাশা কি? আসলে জুলাই গণ অভ্যুত্থানের পর যখন মানুষের একটা প্রত্যাশার জায়গা বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে ডাকসু নির্বাচন নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। মানুষ যে আশা করেছিল সরকার এবং ডাকসু নির্বাচনের যে বিষয়বস্তু, মানুষ স্বচ্ছতার একটা জায়গা খুঁজে পাবে, কিন্তু এই জায়গায় যে অনিয়মগুলো আমরা গণমাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি, যে একটি দলকে আলাদাভাবে সেখানে সুযোগ করে দেয়া, এটি যে বিষয়টা হচ্ছে আমরা দেখছি যে এটা প্রমাণিত, অনেক আলাপ আলোচনা হয়েছে, ভবিষ্যতে সেটা চলবে। তো আসলে এখানে যারা অংশগ্রহণ করেছেন সবারই প্রত্যাশা যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং মানুষ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশিত নির্বাচন উপহার দিতে পারে। তো এই হচ্ছে সিলেটের বা প্রান্তিক মানুষের যে চিন্তা ভাবনার বিষয়টা। আচ্ছা, গুলজার আহমেদ অনেক রাজনৈতিক বক্তব্য বা ন্যারেটিভ সবার মতাদর্শের জায়গা থেকে বলছিলেন অথবা নিজের মতামত বলছিলেন। অনেক ধন্যবাদ আজকে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।